দাফনে 2 দফা বাধা, শেষমেশ গোসল ও কাফন ছাড়াই দাফন করা হয়েছিল বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারের প্রথম শহীদ MISTর মেধাবী শিক্ষার্থী ইয়ামিনকে। ঠিক 2 বছর আগে আজকের এই দিনে 24-এর এই বীরের আত্মত্যাগে জ্বলে ওঠা আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সেই ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানে সাভার এই শহীদ 71 জন, আহত হাজারেরও বেশি আন্দোলনকারী। সেদিনের কথা তুলে ধরেছেন জাহিদুর রহমান। 18 জুলাই 2024, আষাঢ়ের ভ্যাপসা গরম। ঢাকার চা মহাসড়কের সাভারের পাকিজা ইউটার্নে চলছে কোটা সংস্কার আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের মুহুর্মুহু গুলি। সেই বুলেট থেকে আন্দোলনকারীদের রক্ষায় বীরের মতো নিজেই সাজোয়াজানে উঠে যান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর কম্পিউটার সায়েন্স বিভাগের মেধাবী শিক্ষার্থী শাহিক আসাহাবুল ইয়ামিন। গুলিতে ঝাঁঝরা ইয়ামিনকে APC থেকে নির্দয়ভাবে রাস্তায় ফেলে দেওয়া হয় সড়কে। তখনও ছটফট করছিলেন ইয়ামিন। তারপর মূল সড়ক থেকে তুলে সড়কের ডিভাইডার অতিক্রম করে আবারও ফেলা হয় সার্ভিস লেনে। বাকিটা ইতিহাস। সেই থেকে আদরের সন্তান হারানোর গভীর শূন্যতা, অসহনীয় কষ্ট আর শোককে নিত্য সঙ্গী করে বিচারের অপেক্ষায় এই শহীদ পরিবার। এখন পর্যন্ত এর কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না, জানি না এর পরিণতি কী হবে। 24-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা অঙ্গ হারিয়েছে এবং যারা আহত হয়েছে, তাদের রক্তের সাথে এটা এক ধরনের প্রতারণা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে শহীদ ইয়ামিন হত্যাকাণ্ডের বিচার। পুলিশ কর্মকর্তা সহ অভিযুক্ত 15 জনের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন 6 জন। বাকি 8 জন এখনও পলাতক, যাদের অধিকাংশই আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আওয়ামী লীগ নেতা ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। আটক আছেন কার্যক্রম নিষিদ্ধ ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে GS মিজান ও জাকির হোসেন। অন্যরা পার্শ্ববর্তী দেশে পালিয়ে আছেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। জাহিদুর রহমান, NTV নিউজ, সাভার, ঢাকা। বিশ্বকাপ ফাইনালে এবার মুখোমুখি 2 প্রজন্মের 2 তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। কয়েক বছর আগে ছোট্ট ইয়ামালকে দেখা সেই মেসি এবার ফাইনালে তার প্রতিপক্ষ। পুরনো সেই স্মৃতিকে কাকতালীয় মন্তব্য করে ইয়ামালের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। নিউ ইয়র্কের ফ্যানাটিক্স ফেস্টের ফাইনাল উইকেন্ডে মেসি জানিয়েছেন বড় ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতার কথাও। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। নিউ ইয়র্কের ফ্যানাটিক ফেস্টের ফাইনাল উইকেন্ড যেন বিশ্বকাপ ফাইনালের আগাম মঞ্চ। হাজারো দর্শকের উপস্থিতিতে একই অনুষ্ঠানে অংশ নেন আর্জেন্টিনা ও স্পেনের অধিনায়ক, 2 দলের প্রধান কোচ ও টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ এবং ইংল্যান্ডের সাবেক তারকা রিও ফার্ডিনান্ড এ সময় উপস্থিত ছিলেন। ছোট্ট ইয়ামালকে কাছ থেকে দেখেছি, এখন ফাইনালে মুখোমুখি হব। বয়স কম হলেও ইয়ামাল এরই মধ্যে বিশ্ব ফুটবলে নিজের বিশেষ জায়গা তৈরি করেছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামালকে ছোটবেলায় দেখা আর বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে মাঠে নামাকে দারুণ এক কাকতালীয় ঘটনা বলে উল্লেখ করেন আর্জেন্টাইন অধিনায়ক। ছোটবেলায় আর্জেন্টিনার রাস্তায় ও মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলেই প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার শিক্ষা পেয়েছি। সেই অভিজ্ঞতাই আজ দলের সবচেয়ে বড় শক্তি। বড় ম্যাচের চাপ সামলানোর রহস্য জানান তিনি। বিশ্বকাপের শিরোপা নির্ধারণের আগে ফ্যানাটিক্স ফেস্টের এই আয়োজন ফুটবল প্রেমীদের বাড়তি উন্মাদনায় ভাসিয়েছে। 18 ক্যারেট এই সোনালী ট্রফির জন্য ফুটবলের এই মহালড়াই শেষ পর্যন্ত কার পক্ষে যাবে এই ট্রফি তা দেখা যাবে 19 জুলাই। কুশল ইয়াসির, NTV নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
2024 জুলাই গণজোয়ারে নড়ে যাওয়া গদি বাঁচাতে শত শত ছাত্র জনতাকে হত্যার পাশাপাশি তথ্য গোপন করতে 18 জুলাই থেকে ইন্টারনেট পরিষেবা প্রথমে ধীরগতি ও পরে বন্ধ করে দেয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। অজুহাত হিসেবে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া স্বৈরাচার সরকারের জন্য বুমেরাং হয়েছিল বলে জানিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। 2024 জুলাইয়ের মাঝামাঝি সময়ে ছাত্রদের আন্দোলন ক্রমেই জোরালো হতে থাকে। 16 জুলাই পুলিশের গুলিতে আবু সাইদ শহীদ হওয়ার পাশাপাশি সারা দেশে শত শত হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষমতার ভিত্তি কেঁপে ওঠে স্বৈরাচার শেখ হাসিনার। আন্দোলন দমাতে 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেয় সরকার। এরপর 24 জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ও 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু করলেও 4 আগস্ট অসহযোগ আন্দোলনের ডাক দিলে ফের বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে মহাখালীর খাজা টাওয়ারে আগুনে ডেটা সেন্টার পড়ে যাওয়াকে দায়ী করে আসছিল স্বৈরাচার সরকার। তবে প্রত্যক্ষদর্শীরা জানান খাজা টাওয়ারে নয়, আগুনে পড়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। দুর্যোগ ভবনের সামনে একটা গাড়ি ছিল, ওইখানে আগুন লাগছে। আর আপনার ঝুলে থাকা যে কেবলগুলো এইখানে। আর খাজা টাওয়ারে আমি কোনো আগুন দেখিনি ওই দিন। একটা বিল্ডিং মাঝখানে আছে অলরেডি, এই বিল্ডিং পার করে কখনো খাজা টাওয়ারে আসার কথা না। খাজা টাওয়ারে অবস্থিত আইপি সেবাদাতা প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের এই কর্মকর্তা জানালেন, ডেটা সেন্টার পুড়ে যাওয়ার নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছিল শেখ হাসিনা সরকার। খাজা টাওয়ার যদি আগুন ধরেও যায়, পুড়েও যায়, তাতেও আমাদের ইন্টারনেটের এমন অবস্থা না যে একটা বিল্ডিং ধ্বংস হয়ে গেলে সারা দেশের ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, কারণ আরও বিকল্প পদ্ধতিতে আসলে ইন্টারনেট চালু থাকতে পারত। সেটা এক ধরনের নাটক ছিল আমি বলবো। বারবার ইন্টারনেট সেবা বন্ধ করেও ঠেকানো যায়নি ছাত্র জনতার আন্দোলন। সমন্বয়করা জানান, ইন্টারনেট বন্ধ থাকায় বরং জোরালো আন্দোলন গড়ে ওঠে। যাত্রাবাড়ির এলাকায় ছিলাম, তো ওখানে তো জানেন সব থেকে বড় একটা হটস্পট ছিল এবং অনেক মানুষ মারা গেছে ওই এলাকায়। তো ওইখানে মসজিদের মাইকে ডেকে সবাই আন্দোলনে নেমেছে। মানে এটা তো আনএক্সপেক্টেড যে স্টুডেন্টদের একটা মুভমেন্ট, এখানে গুলি চলেছে এবং গুলি চলার পরে সাধারণ মানুষজন মসজিদে মাইকে ডাকছে এবং সাধারণ মানুষজন রাস্তায় নেমে আসছে। আনবিলিভেবল ছিল। আন্দোলনকারী যারা আমরা সবাই একটা জায়গাতে আমরা চলে এসেছিলাম যে আমরা সবাই শেখ হাসিনার পদত্যাগটা চাই। এর মধ্যে আমাদের কাউকে যদি তুলে নিয়ে কিংবা কোনোভাবে যদি বিবৃতিও দেওয়ানো হয়, কেউ এটা আমরা স্বীকার করবো না। এটাকে জোরপূর্বক হিসেবে আমরা চালিয়ে দেবো, যেজন্য এটা ছিল একটা বড় শক্তি। ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার কোণঠাসা হয়ে পড়ার বিষয়টিও নিশ্চিত হন তারা। ছাত্রলীগ যখন ক্যাম্পাস ছাড়া হয়ে যায় তখন আমরা ধরে নিচ্ছিলাম যে সরকার পতন হয়ে যাবে। যখন ইন্টারনেট বন্ধ করলো তখন আমরা ধরে নিলাম দিস ইজ ফাইনাল সিগন্যাল যে শেখ হাসিনার পতন হয়ে যাচ্ছে। তারা কোনোভাবেই, আমরা বিভিন্ন দেশে দেখেছি স্বৈরশাসক যারা থাকে তাদের লাস্ট টুলটা হলো কি ইন্টারনেট বন্ধ করা। তারা তখন চেষ্টা করে নেপালে, তারা শ্রীলঙ্কাতে তারা চেষ্টা করে, তারা ব্যর্থ হয়েছে। ওইখান থেকে আমরা দেখলাম যে আসলে এই গভর্নমেন্ট আর টিকবে না। ডিজিটাল যোগাযোগ বন্ধ করেও ছাত্র জনতাকে দমাতে পারেনি সরকার। 17 বছর আঁকড়ে থাকা ক্ষমতা ছেড়ে দিয়ে জীবন বাঁচাতে শেষ পর্যন্ত ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 18 জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসের রক্তঝরা দিন। 2024 এই দিনে রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের হাতে পানি তুলে দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার শেষ উচ্চারণ, ভাই পানি লাগবে কারো? পানি আজও জুলাইয়ের সবচেয়ে বেদনাময় স্মৃতিগুলোর একটি। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। 2024 সালের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়। রাজধানীর উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের 19 ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি ছিলেন না কোনো রাজনৈতিক নেতা, ছিলেন না মিছিলের সামনের সারির মুখ। তৃষ্ণার্ত আর আহত আন্দোলনকারীদের হাতে পানি ও বিস্কুট পৌঁছে দিচ্ছিলেন একজন সাধারণ মানবিক তরুণ। চারদিকে টিয়ার শেল, গুলির শব্দ আর আতঙ্ক। তবু নিজের নিরাপত্তার কথা না ভেবে ছুটে বেড়াচ্ছিলেন তিনি। তার কণ্ঠে বারবার ভেসে আসছিল, ভাই পানি লাগবে পানি।
ঠিক সেই মুহূর্তেই পুলিশের গুলিতে থেমে যায় তার জীবন। মুগ্ধের মৃত্যু যেন বদলে দেয় আন্দোলনের আবেগের ভাষা। তার শেষ আহ্বান ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সহমর্মিতা, সাহস আর আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠেন তিনি। তার আত্মত্যাগ শুধু সহপাঠীদের নয়, নাড়িয়ে দেয় পুরো দেশকে। এছাড়া ২৪-এর এই দিনে ধানমন্ডিতে পুলিশের গুলিতে নিহত হন রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফায়াজ সহ আরও অনেকে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যে কোনো বিপদ আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নির্মাণ সামগ্রী বিতরণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শুধু ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী ও গবাদি পশুপালকদেরও সরকার সহায়তা দেবে। পরে পেকুয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার। সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকব। এটা আমাদের আদর্শ, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের অঙ্গীকার। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন। আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা দেশে ভারী বৃষ্টিপাত হতে পারে, এ তথ্য জানিয়েছে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে উষ্ণ বায়ুর পরিমাণ বেশি থাকায় উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে উপকূলীয় অঞ্চলে চলাচলকারী ছোট ছোট নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার কথাও বলা হয়েছে। তবে টানা বৃষ্টিপাতের পরও দেশের তাপমাত্রা তেমন একটা কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টিপাত যেহেতু উষ্ণ বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত হওয়ার পরও ভূপৃষ্ঠের তাপমাত্রা তেমন একটা কমে না, ফলে গরমের অনুভূতির তীব্রতাও রয়েছে। আগামী ২০ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে, কখনো হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইটভাটার বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়ে পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। প্রধানমন্ত্রী ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে লেখাপড়ার মান উন্নয়ন করে যাবে। শিক্ষা ভাবনাকে বাদ দিয়ে যারা উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উস্কানি দিতে চায়, তরুণ প্রজন্ম সেই চেষ্টা ব্যর্থ করে দিবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনা করতে আসবে বাংলাদেশে, সেভাবেই বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা এসছি এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রোলিং করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না। শেখ হাসিনা ও তার সাথে সংশ্লিষ্টদের পাচার করা ৭৬,০০০ কোটি টাকা বিভিন্ন দেশে জব্দ করা হয়েছে। পাচারকৃত বিপুল এই অর্থ ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ডক্টর মাহাদি আমিন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নানা কর্মকাণ্ডে আলোচিত এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিষয়ে সরকার সজাগ আছে, অপরাধের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইফতেখার রেজার রিপোর্ট। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক সামনে এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান মাহাদি আমিন। বলেন, পতিত স্বৈরাচারের বিচারও হবে আইন মেনেই। শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সেই হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। সুশাসন ও পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে 76,000 কোটি টাকার জব্দ এবং পাচারকৃত অর্থ ফেরাতে 10টি দেশের সাথে চুক্তি সম্পন্ন ও চূড়ান্তকরণ। সম্প্রতি প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে বলেন, সরকার এমন একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করতে চায় যা প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী যে কেউ কোনো দুর্নীতিতে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। সরকারের যারা নীতি নির্ধারিত জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অপপ্রচারও দেখছি। অনেক কিছু দাবি করা হচ্ছে যা সত্যতা নাই। যে ক্ষেত্রে সত্যতা আছে তাহলে অবশ্যই সরকার তার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা জনবান্ধব এবং যেটা জনগণের প্রত্যাশার সাথে যায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক পারিবারিক মূল্যবোধ তৈরির কাজ করছে সরকার। এই মূল্যবোধ তৈরি না হলে উন্নয়ন টেকসই হবে না। আমরা এই সমাজে বেড়ে উঠেছি, আমরা এই সমাজেরই সন্তান। সুতরাং আমাদের প্রত্যেকের যদি সতর্ক হই তাহলে আমাদের সামাজিক পারিবারিক মূল্যবোধগুলি ফিরে আসতে দেখবেন যা আমাদের আরো অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভূ রাজনীতি ও অর্থনৈতিক কারণে চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুপুরে ঢাকায় একটি হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। খান আলামিনের রিপোর্ট। বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে। New Bangladesh will also embrace a new future in terms of China-Bangladesh cooperation. বাংলাদেশের বাণিজ্যে চীনের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ভূ রাজনীতির চেয়েও গুরুত্বপূর্ণ অর্থনীতি, সেজন্য সুসম্পর্কের বিকল্প নেই। আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচন্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট। The geopolitics is not very important for us. Economy is important for us. So we import from China, we import from India, we export to America, we export to Europe. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভূ রাজনীতি ও অর্থনীতি এই দুই কারণে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। আমরা জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আছে। আমরা চীনের কাছে সেই জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। বাংলাদেশ চীন সম্পর্ককে ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।
গণভোটের রায় মানা না হলে এই সরকারকেও মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের রায় যারা মানে না তারা গণশত্রু, তাদেরকে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন ডাক্তার শফিক। বরিশালে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। বরিশাল থেকে গোবিন্দ সাহার ক্যামেরায় আক্তার ফারুক শাহিনের পাঠানো রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট মিছিল নিয়ে 11 দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে সমবেত হন নেতাকর্মীরা। সমাবেশে যোগ দেন জামাত, এনসিপি, খেলাফত মজলিস সহ 11 দলের শীর্ষ নেতারা। জামাতে ইসলামের আমির তার বক্তব্যে অভিযোগ করেন, গণভোটের রায় না মেনে বিএনপি জনগণকে রাজপথে ঠেলে দিচ্ছে। সরকারি দল গণভোটের রায়কে পাশ কাটানোর চেষ্টা করছে, এর পরিণতি ভালো হবে না। আমাদের সাফ কথা, যে গণভোটে জনগণ 70 ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয়, সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে জনগণ বাধ্য করবে। গণভোটের রায় মানতে গড়িমসির অভিযোগ এনে বিরোধী দলীয় নেতা আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন। জনগণের সাথে আর কত সলচাতুরি করবে, আর কত দুটাবাজি করবে? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন। অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়ন না করার অভিযোগ করেন। সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন তারা। বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য, তারা গণঅভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাদের কুক্ষিগত হয়েছে। এখন তারা পরিবর্তনের কথা বলে না, এখন তারা সংস্কারের কথা বলে না, এখন তারা 31 দফার কথা বলে না, এখন তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলে না। 11 দলের নেতারা সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যানের ঘোষণাও দেন। এনটিভি নিউজ ডেস্ক।